যে করব বুঝতেই পারছি না। আমার এত বড় একটা জমি অযথা পড়ে আছে। এই জমিটা যদি বর্গা দিতে পারতাম তবে তো আমার বেশ উপকার হতো। এইসব কথা বলে জমিদার রাজদীপ সেন হতাশ হয়ে শূন্য জমিটার উপর তাকিয়ে থাকে। জমিদার রাজদীপ সেন নীলাচল অঞ্চলে রাজা ছিলেন। জমিদার মশাই তার অঞ্চলের সব জমি প্রজাদের মধ্যে বর্গা দিয়েছিল। জমিদার মশাই, আমি খুব অসহায় হয়ে পড়েছি। মাত্র কদিন আগেই আমার স্বামী মারা গেছে। এখন তো আমাকে নিজের পেটের খাবার জোগাড় করতে হবে। বলছি, আমাকে একটা জমি বর্গা দিন না। আরে বিমলা, তুমি? ঘুরে ফিরে তো তোমাকে আমার দুয়ারেই আসতে হলো। মানে আমি তোমাকে আমার দ্বিতীয় রানী বানাতে চেয়েছিলাম, আর তুমি কিনা তখন আমাকে দেমাক দেখিয়ে তোমার প্রেমিক সুরেশকে বিয়ে করলে। সেই অপমান আমি এখনো ভুলতে পারিনি। জমিদার মশাই, সেসব তো এখন অতীত। জমিদার মশাই, এসবের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আপনি ওসব কথা ভুলে যান আর আমাকে একটা জমি বর্গা দিন। এটাই তো চেয়েছিলাম। যাক, এখন তো একজনকে পেলাম। এখন আমি এই বিমলাকেই ওই অভিশপ্ত জমিটা বর্গা দেব। তবে বিমলার ওপর আমি প্রতিশোধও নিতে পারবো। আর একবার যদি ওই জমিতে চাষাবাদ করা হয় তবে ওই জমিটা অভিশাপভুক্ত হবে। এই তো তুমি আমার সামনে নত হয়েছো। আমি তো এটাই চেয়েছিলাম। তবে তুমি যখন এত অনুরোধ করছো তবে তোমাকে আমি উত্তর দিকে পড়ে থাকা ফাঁকা জমিটা দিলাম। বর্গা দেওয়ার মতো ওই একটা জমি আছে। কিন্তু জমিদার মশাই, মানে ইয়ে তো বেশ কিছুদিন থেকে তো ওই জমিটা পরিত্যক্ত। ওই জমিতে কি আর ফসল হবে? অযথা কথা বলো না তো। ইচ্ছে হলে ওই জমিটা বর্গা নাও, আর না হলে চলে যাও। দয়া দেখালাম তো তাই চাহিদা বেড়ে গেল। কে বলেছে ওই জমিতে ফসল হবে না? জমিদারের কথা শুনে বিমলা চুপ হয়ে যায় আর গম্ভীর মুখে সেখান থেকে চলে যায়। আর বিমলা বাধ্য হয়ে ওই পরিত্যক্ত জমিটাতে ফসল চাষ করার সিদ্ধান্ত নেয়। হে ঈশ্বর, দেয়ালি যখন পিঠ ঠেকে গেছে তখন আর কি করার। আমি সবকিছুর বিরুদ্ধে গিয়ে এই জমিটা চাষ করব। ঈশ্বর আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। কিন্তু এবার আমি জমিতে কি চাষ করব? আমার তো বীজ কেনার সামর্থ্যও নেই। আমি বরং জমিতে কলা গাছ লাগাবো। কলা গাছের তো বীজ কিনতে হয় না, বন জঙ্গলে অনেক কলার চারা পাওয়া যায়। সেসব চারা জমিতে লাগিয়ে পরিচর্যা করলে নিশ্চয়ই ভালো ফলন হবে। এরপর বিমলা তার ভাবনা মতোই কাজ করে। জঙ্গল থেকে কলা গাছের চারা নিয়ে আসে আর সেই চারাগুলোই জমিতে রোপণ করে। আর আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যে কলা গাছগুলো বড় হয় আর কলা গাছে কলাও ধরে। তবে এক একটা গাছে 2 রঙের কলা ধরে। কি কাণ্ড! এক গাছে 2 কলা! এই জমিতে কি এমন আছে যে এক একটা গাছে 2 রকমের কলা ধরলো? কিন্তু এই কলা কি আর কেউ কিনবে? এমন চিন্তা ভাবনা করে বিমলা গাছ থেকে কিছু কলা পেড়ে নেয় আর কলা নিয়ে হাটে যেতেই বিমলার ঝুড়ি থেকে লোকজনের নজর পড়ে যায়। ও মা গো মা, এ তো দেখছি 2 রঙের কলা। এমন কলা তো আগে কখনোই দেখিনি। দাও তো দিদি, আমাকে 2 হালি কলা দাও তো। আমার মেয়েটা নিশ্চয়ই এইরকম কলা দেখলে অনেক খুশি হবে। সুয়েতার কথা মতো বিমলা তাকে 2 হালি কলা দেয়। এইভাবেই বিমলা বেশ চড়া দামে কলাগুলো বিক্রি করে। হায় রে, আমার মেয়েটা এমন কেন হলো? ওই কলা খেতে না খেতেই আমার মেয়েটা কেন নীল বর্ণের হয়ে গেল? ঈশ্বর, আমার মেয়েটা কেন চোখ মেলছে না? ঈশ্বর! সুয়েতা যখন এভাবে চিৎকার করছিল তখন সুয়েতার বাড়ির পাশ দিয়ে জমিদারের নায়েক যাচ্ছিল। আর সুয়েতার কান্নার শব্দ শুনে নায়েক সুয়েতার বাড়িতে যায়। এই কি কাণ্ড! কি হয়েছে এই মেয়েটার? আর এই মেয়েটার শরীর এমন নীল বর্ণের কেন? সাপে কেটেছে নাকি? দেখে তো মনে হচ্ছে মারা গেছে।
এরপর সুয়েতা দুই রঙের কলার ব্যাপারে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে নায়েক জমিদারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই, দুই রঙের দুই কলা খেয়ে তো অনেকেই মারা গেছে। আর ওই দুই রঙের কলা নাকি বিমলা সবার কাছে বিক্রি করেছে। সর্বনাশ, বিমলা তো আমার ওই অভিশপ্ত জমিতে চাষাবাদ করেছে। বিমলার ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার প্রজাদের বিপদে ফেললাম। না, এক্ষুনি আমার বিমলার কাছে যেতে হবে। এই কথা বলে জমিদার বেরিয়ে পড়ে আর রাগে ফুঁসতে ফুঁসতে বিমলার বাড়িতে যায়। এরপর জমিদার বিমলাকে বাড়িতে না পেয়ে তার কলা বাগানে যায়। এ কি কাণ্ড! এই বিমলা কোথায় গেল? বাড়িতেও নেই, বাগানেও নেই। তবে আমি বিমলাকে পাবো কোথায়? কিন্তু বিমলাকে খুঁজে পাওয়ার চেয়ে এই কলা গাছগুলোকে ধ্বংস করা উচিত। কিভাবে যে কি হয়ে গেল! আমি তো পূর্বপুরুষদের কাছে শুনেছিলাম এই জমি অভিশপ্ত, কিন্তু এই জমি শস্য খেলে যে মানুষ মারা যাবে সেটা তো জানতাম না। আর কিভাবে যে এই জমি অভিশপ্ত হয়েছিল তাও তো জানি না। যাক গিয়ে, আগে আমাকে এই কলা গাছগুলোকে ধ্বংস করতে হবে। এই কথা বলে জমিদার একে একে কলা গাছগুলোতে আগুন লাগিয়ে দেয়। অমনি এক একটা কলা গাছ থেকে এক একটা ডাইনি বের হয়। ডাইনিদেরকে দেখে তো জমিদারের গলা শুকিয়ে যায়। অবশেষে আমরা মুক্ত হলাম। শয়তান জমিদার, তোর পূর্বপুরুষরা আমাদের যে এই জমিতে বন্দি করে রেখেছিল, তাই তো এতদিন এই জমি অভিশপ্ত হয়েছিল। তবে আমাদেরকে বন্দি করে রাখার পর এবার তোকে ভোগ করতে হবে রে। তোর পূর্বপুরুষদের পাপের শাস্তির ফল তোকেই পেতে হবে রে। এসব কথা বলে ডাইনিরা জমিদারের ওপর জাদু শক্তি প্রয়োগ করতে থাকে আর জমিদারের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। আর তখনই বিমলা একজন ভৈরবী মাকে নিয়ে সেখানে আসে। খবরদার ডাইনির দল, তোরা থাম এবার। ভাবিস না যে তোরা মুক্ত হয়েছিস বলে তোদেরকে আটকানোর ক্ষমতা কারোই নেই। তোরা মুক্ত হতে না হতেই এমন অন্যায় কার্যকলাপ শুরু করেছিস। তবে এবার আমি তোদেরকে বন্দি করব না, বরং ভস্ম করে দেব, বুঝেছিস? এরপর ভৈরবী মা একে একে সব ডাইনিকে জাদু করে ভস্ম করে দেয়। ততক্ষণে জমিদার মৃত্যু পথযাত্রী। ভৈরবী মা, এদিকে আসুন। জমিদার মশাইয়ের যে বেহাল অবস্থা। জমিদার মশাই, আপনি কেন এখানে আগ বাড়িয়ে আসতে গেলেন? জমিদার মশাই, আপনি কেন এখানে আসতে গেলেন? আমি তো মানুষদের মারা যাওয়ার খবর পেয়ে ভৈরবী মায়ের কাছে গিয়েছিলাম এর প্রতিকার করার জন্য। তার আগে আপনি কেন এসেছিলেন এখানে? আসলে প্রজাদের মৃত্যুর কথা শুনে আমি বিচলিত হয়ে পড়েছিলাম। আমি তো তোমার উপর প্রতিশোধ নিতেই তোমাকে এই জমি বর্গা দিয়েছিলাম। আমি ভেবেছিলাম অভিশপ্ত জমি চাষ করলে তোমার ক্ষতি হবে, কিন্তু মাঝখান থেকে যে আমার প্রজাদের ক্ষতি হবে তা আমি বুঝতেই পাইনি। তাই প্রজাদের রক্ষার জন্য কলা গাছগুলো ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু এসব যে ঘটবে আমি তো কখনো কল্পনাও করিনি। এসব কথা বলতে বলতে জমিদার মারা যায় আর জমিদারের মৃত্যুতে বিমলা খুব কষ্ট পায়। বাছা, তোকে ফাঁসাতে জমিদার নোংরা ফাঁদ পেতেছিল। সেই ফাঁদে জমিদারের প্রাণ গেল। তবে আর ভেঙে পড়িস না তুই। তবে তো এই জমি এবার অভিশাপ মুক্ত। এবার আর কোনো অসুবিধা নেই রে। এরপর ভৈরবী মা চলে যায়। তুমি এসেছো মা? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা মা, তুমি খালি হাতে যে আমার জন্য তুমি খাবার নিয়ে আসোনি মা? আমার যে বড্ড খিদে পেয়েছে। সে তো তোর সবসময় খিদে পায়। জন্মের পর তো নিজের বাবাকে খেয়েছিস, আর এখন প্রতিনিয়ত আমাকে জ্বালাচ্ছিস।
এসব কথা বলে বিমলা হঠাৎ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ফুলি বিমলার পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ফুলি তার মায়ের সঙ্গে গোপালগঞ্জ গ্রামে থাকতো। বিমলা খুবই দরিদ্র ছিল। বিমলা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাতো। এই তো মায়ের জ্ঞান ফিরেছে। মা, সেই যে দুপুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, আর তোমার এখন জ্ঞান ফিরলো। মা, আমি বুঝতে পারিনি গো তোমার অত জ্বর ছিল, আর না বুঝেই আমি খাবারের জন্য বায়না করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোকে আর ক্ষমা চাইতে হবে না রে মা, তোকে আর ক্ষমা চাইতে হবে না রে মা। তোর পেটে খিদা ছিল বলেই তো তুই খাবার চেয়েছিস। আমি আসলেই তোর একটা হতভাগা মা, যে তার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না। তবে মা, কাল থেকে আমি সারা দিন কাজ করব, আর তোর জন্য খাবার নিয়ে তবেই বাড়ি ফিরবো। সারাদিন কাজ না করলে যে মালকিন খাবার দিতে চায় না রে মা। এইসব তুমি কি বলছো মা? তুমি অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবে? না মা, কাল থেকে আমি তোমার বদলে কাজ করব। তুমি কিন্তু না করতে পারবে না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। এরপর মা মেয়ে মিলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ফুলি নিজের বাড়ি সব কাজ শেষ করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কি ব্যাপার, কত বেলা হয়েছে, বিমলা এখনো কাজে আসছে না কেন? কাল তো বিমলার শরীরটা খারাপ ছিল, আজ আবার বেশি অসুস্থ হয়ে পড়লো না তো? না, আর দেরি করা যাবে না, এবার নিজেকেই বাড়ির কাজ করতে হবে, নয়তো সারাদিন না খেয়েই থাকতে হবে। মা নীলা, কোথায় তুই? এদিকে আয় তো মা। মা, কি হয়েছে মা? তুমি এভাবে চিৎকার করছো? আমি তো একটু টিভি দেখতে বসেছিলাম, আর তুমি ডাকাডাকি শুরু করেছো। মা, চা কোথায়? আজ নিজেই চা বানিয়ে খা, বিমলা হয়তো আজকে কাজে আসবে না, তাই বলছি চল আমার সাথে, আমার হাতে হাতে একটু কাজ এগিয়ে দিবি। আজ বাড়ির কাজ করতে হবে, বুঝেছিস? কি বললে মা? আমি তোমার সাথে ঘরের কাজ করব? তোমার কি মাথা ঠিক আছে? নীলার কথা শেষ হতে না হতেই সেখানে ফুলি আসে। আর নীলার কথা শুনে ফুলি বলে, সে কি কাণ্ড দিদিমণি, এভাবে বলছেন কেন? কাজ না করলে কি আর চলবে? একেই তো ঢিঙ্গি হয়েছেন, কয়দিন পরেই তো শ্বশুর বাড়ি যাবেন। এখন যদি সব কাজ শিখে না নেন, তবে তো শ্বশুর বাড়িতে গালমন্দ শুনতে হবে। যা বলেছিস তুই ফুলি, আমি তো নীলাকে এই কথাটা বুঝাতেই পারছি না। বলছি ফুলি, আজ তুই এলি যে, তোর মায়ের কি খবর? আর বলবেন না মালকিন, মায়ের শরীরটা বড্ড অসুস্থ, তাই মা যতদিন সুস্থ না হচ্ছেন ততদিন আমি কাজ করব। দিদিমণি আপনার কথা শুনছে না তো? তবে দিদিমণিকে কাজ শেখানোর দায়িত্ব আমাকে দিন, আমি দিদিমণিকে সব কাজ শিখিয়ে দেব। তোর এত বড় সাহস, তুই একটা কাজের মেয়ে হয়ে আমাকে কাজ শেখাতে আছিস? মারবো টেনে একটা চড়। চুপ কর তুই নীলা, তুই ফুলিকে একদম ধমকাবি না। ফুলি তো একদম ঠিক বলেছে, আজ থেকে তুই ফুলির কাছে কাজ শিখবি, বুঝেছিস? এখন কথা না বাড়িয়ে ফুলির সাথে যা, ফুলি যা যা বলবে তুই তাই তাই করবি। সুজাতার কথা শুনে নীলা আর কিচ্ছু বলতে পারে না, আর নীলা বাধ্য হয়ে ফুলির সাথে রান্নাঘরে যায়। সর্বনাশা সব কাণ্ড, গত রাতের বাসি বাসন যে এখনো পড়ে আছে। আর দেরি করা যাবে না দিদিমণি, তাড়াতাড়ি এখন ওই গামলাটা নিন, আর সব বাসন গামলার মধ্যে তুলুন। আরে হা করে দেখছেন কি? তাড়াতাড়ি বাসনগুলো গামলাটার মধ্যে তুলে ফেলুন। ফুলির কথা শুনে নীলা গামলাটা নেয়, আর একে একে সব বাসন গামলার মধ্যে তোলে।
এবার চলুন কলের পাড়ে। এসব বাসন যে তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, নয়তো বাসন থেকে দুর্গন্ধ আসবে। এরপর নীলা বাসন নিয়ে কলের পাড়ে যায় আর ফুলি বাসন মাজতে শুরু করে। আরে দিদিমণি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আমায় দেখে দেখে দ্রুত বাসনগুলো মেজে নিন। বসুন বসুন, আর দেরি করবেন না। ফুলির কথা শুনে নীলা বাসন মাজতে শুরু করে। আর বাসন মাজা শেষ করে ফুলি নীলাকে উঠান ঝাড়ু দেওয়া শেখায়। আরে দিদিমণি, দাঁড়িয়ে আছেন কেন? এই নিন ঝাড়ু। আমি যেভাবে উঠান ঝাড়ু দিলাম, এভাবে বাকি উঠানটুকু আপনি ঝাড়ু দিন। তুই কি আমার হাতে এখন মার খাবে নাকি? হ্যাঁ, ভিখারির বাচ্চা। একটু আগে কতগুলো বাসন আমাকে দিয়ে মাজিয়ে নিলি, আর এখন উঠানে ঝাড়ু দিতে বলছিস? আমি কি ঝাড়ুদার নাকি? এইভাবে বাড়িঘর কেউ ঝাড়ু দিলে ঝাড়ুদার হয়ে যায় না। ফুলি যেভাবে বলছে, যেভাবে কাজ শিখিয়ে দিচ্ছে, সেভাবেই কর। সুজাতার কথা শুনে নীলা বাধ্য হয়ে ঝাড়ু দেয় আর উঠোন ঝাড়ু দিতেই থাকে। এভাবে ফুলি নীলাকে দিয়ে কাজ করাতে থাকে আর কাজ করানোর নাম দিয়ে, আর এভাবেই ফুলি নীলাকে দিয়ে কাজ করাতে থাকে আর কাজ শেখানোর নাম করে ফুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর এভাবেই ফুলি চালাকি করে নীলাকে দিয়ে সবটা কাজ করিয়ে নেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নীলাও সব কাজ শিখে যায়। সত্যি রে ফুলি, তোর প্রশংসা না করে পাচ্ছি না। আমার যে মেয়েটা এক গ্লাস জল গড়িয়ে খেতে পারতো না, আজ সেই মেয়ে কিনা ঘরে সব কাজ শিখে গেছে। তুই একটা কাজের মেয়ে হয়েও নীলাকে সব কাজ শেখাতে পেরেছিস। এবার আমি নিশ্চিত হলাম রে। এবার আমি আমার মেয়ের জন্য পাত্র দেখব আর মেয়েকে সুযোগ্য পাত্রের হাতে তুলে দেব। হ্যাঁ মালকিন, তাই করুন। দিদিমণির বিয়ে হলে আমরা মা মেয়ে ভালো মন্দ খেতে পারবো। অত দিন থেকে ভালো মন্দ খাবার খাই না। খাবি তো খাবি, তবে শুধু নীলার বিয়েতে নয়। এখন থেকে আমরা যা খাবো, তোরা দুই মা মেয়ে তাই খাবি। তোদের দুই মা মেয়ের খাবারের দায়িত্ব আমি নিলাম। এখন থেকে তোরা দুই মা মেয়ে মিলে আমার বাড়িতেই কাজ করবি আর দুবেলা এখানেই খাবি। কিন্তু তোর মায়ের কি খবর বলতো? তোর মা এখনো সুস্থ হয়নি? এখন একটু সুস্থ হয়েছে মালকিন। মা পুরোপুরি সুস্থ হলে আমি মাকে নিয়ে এ বাড়িতে আসবো। আমরা মা মেয়ে মিলে কাজ করব। এবার আমি যাই মালকিন, ঘরে সব কাজ তো আমি শেষ করেছি। যাবি তো যা, এই খাবারগুলো নিয়ে যা। এই খাবারগুলো দু মা মেয়ে খেয়ে নিস। এরপর ফুলি খাবারগুলো নিয়ে বাড়িতে যায়। ফুলি সব কথা বিমলাকে খুলে বলে আর এসব শুনে বিমলাও অনেক খুশি হয়। কাজের মেয়ে হলে কি হবে, আমার মেয়ে সত্যি খুব বুদ্ধিমতী। আর দেখ, তুই তোর বুদ্ধির জোরে মালকিনের মন জয় করলি। এখন আর আমাদের না খেয়ে থাকতে হবে না রে মা। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর বিমলা আর ফুলি সুজাতার বাড়িতে কাজ করে সুখেই দিন কাটাতে থাকে। তিস্তা নদীর তীরে একটা বড় গ্রাম ছিল। সেই গ্রামে এক বৃদ্ধা মিনতি দেবী তার নাতনি মিতাকে নিয়ে বাস করত। তারা অনেক গরিব ছিল। দুই ঠাকুমা আর নাতনি গ্রামে গ্রামে ভিক্ষে করে যা টাকা আয় করত, তাই দিয়ে কোনো মতে তারা খেয়ে পড়ে তাদের ভাঙ্গা কুঠিরে বসবাস করত। দিদি ভাই, তোর জন্য যে আমার বড্ড কষ্ট হয় রে। তোকে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দিতে পারি না। দেখ না, আজ ভিক্ষে করতে গেলাম, অথচ কেউ একটা টাকাও দান করলো না। আজ যে না খেয়েই থাকতে হবে রে দিদি ভাই। তাতে কি হয়েছে ঠাকুমা, আজ খেতে পারবো না বলে? কালও খেতে পারবো না এমনটা তো নয় বলো।
তুমি এত চিন্তা করো না তো। এখন চলো, আজ রাতটা আমরা জল খেয়ে কাটিয়ে দিব। এরপর মিতা নিজেও জল খায়, আবার মিনতিকেও জল খাওয়ায়। এরপর তারা দুজনেই শুয়ে পড়ে। না না, এভাবে তো আর চলা যায় না। ঘরে একটা বিয়ের উপযোগী নাতনি হয়েছে, তার জন্য তো কিছু করা দরকার। এভাবে ভিক্ষে করে আর কতদিনই বা চলবো। না না, আমি বরং কাল সকালে একবার রাজা মশাইয়ের কাছে যাব, দেখি তিনি কোনো উপায় বলেন কিনা। এসব ভাবতে ভাবতে মিনতিও ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে বৃদ্ধা মিনতি ওই গ্রামের রাজা রামমোহনের কাছে যায়। আর বৃদ্ধাকে দেখে রাজা একটু অবাক হয়ে যায়। প্রণাম রাজা মশাই, আপনার দর্শন পেয়ে আমি মুগ্ধ হলাম। রাজা মশাই, আমি আপনার কাছে একটা কাজ চাইতে এসেছি। দয়া করে আপনার দরবারে আমাকে একটা কাজ দিন রাজা মশাই। কিন্তু বুড়িমা, আমার রাজ দরবারে যে এখন কোনো কাজের জায়গা ফাঁকা নেই। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, তাহলে আপনি আমাকে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিন। শুধু আজকের দিনের জন্য, আমি কথা দিচ্ছি। এরপর আর কোনোদিন আমি আপনার কাছে সাহায্য চাইতে আসবো না। বৃদ্ধা মিনতির এমন সুন্দর গোছানো কথা শুনে রাজা বলে, আচ্ছা বুড়িমা, আপনি এত বুড়ো হয়ে গেছেন, তারপরেও এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলতে পারছেন? আপনাকে এত সুন্দরভাবে কথা বলা কে শিখিয়েছে? আমার নাতনি গো, আমার নাতনি আমাকে এত সুন্দর করে কথা বলা শিখিয়েছে। আমার নাতনি সব সময় বলে, সুন্দরভাবে কথা বললে সবার মন জয় করে নেওয়া যায়। জানেন রাজা মশাই, আমার নাতনির মতো এমন বুদ্ধিমতী কন্যা এই গ্রামে আর একটাও নেই। আমার নাতনি ছাড়া যে আমার আর কোনো মূল্য নেই রাজা মশাই। তাই নাকি বুড়িমা? তবে যে তোমার নাতনির বুদ্ধি পরীক্ষা করে দেখতেই হচ্ছে। হ্যাঁ রাজা মশাই, সে আপনি দেখতে পারেন। তবে যে পরীক্ষায় হোক না কেন, আমার নাতনি তার বুদ্ধি দিয়ে ঠিক জয়ী হয়ে যাবে। তাহলে এই ডিমগুলো দিয়ে আপনার নাতনিকে মুরগি বের করতে বলবেন। যদি এই কাজে আপনার নাতনি সফল হয়, তাহলে আপনি অনেকগুলো স্বর্ণ মুদ্রা পাবেন বুড়িমা। আর যদি আপনার নাতনি এটা করতে ব্যর্থ হয়, তাহলে আপনি অনেক শাস্তি পাবেন বুড়িমা। এরপর বৃদ্ধা মিনতি রাজার দেওয়া ডিমগুলো নিয়ে তার বাড়িতে আসে আর তার নাতনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিতা হাসতে হাসতে বলে, আরে আরে ঠাকুমা, রাজা মশাই তো তোমাকে বোকা বানিয়েছে। এসব তো সিদ্ধ ডিম, আর এসব সিদ্ধ ডিম ফুটে তো কখনোই মুরগির ডিম হবে না, তাই না বলো? এটা তো তুমি বুঝতেই পারোনি ঠাকুমা। তুই এসব কি বলছিস দিদি ভাই? তাহলে তো এখন আমাকে শাস্তি পেতে হবে। আরে ঠাকুমা, তুমি এত চিন্তা করো না তো, তুমি গিয়ে বিশ্রাম নাও। আমি ঠিক বুদ্ধি বের করে এর একটা সমাধান করব। আর অনেক ভাবার পর সন্ধ্যায় কিছু সিদ্ধ সিমের বীজ নিয়ে মিতা তার ঠাকুমার কাছে আসে আর তার ঠাকুমাকে বলে, এই যে ঠাকুমা, তোমার আর চিন্তা করতে হবে না। এখন আমার কথা তুমি মন দিয়ে শোনো ঠাকুমা। নাও ঠাকুমা, এখন এই সিদ্ধ সিমের বীজগুলো তুমি নাও। কাল সকালে এগুলো জমিতে রোপণ করবে। আর রাজা মশাই যখন ওই পথ দিয়ে যাবেন, তখন তুমি রাজা মশাইকে শুনিয়ে শুনিয়ে বলবে, এই যে এই সিদ্ধ সিমের বীজগুলো থেকে যেন ভালো ভালো ফল হয়, এটা বলবে, বুঝেছো?
তখন রাজামশাই যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখন তুমি বলবে সিদ্ধ ডিম থেকে যদি মুরগি বের হয়, তাহলে সিদ্ধ ছিমের বীজ থেকেও ফসল হতে পারে। বুঝেছো? মিতার এমন কথা শুনে মিনতি অনেক খুশি হয়। আর পরের দিন সকালবেলা মিনতি মিতার কথা মতোই সেদ্ধ ছিমের বীজগুলো নিয়ে জমিতে ছেটাতে থাকে। ও, এই সিদ্ধ ছিমের বীজগুলো থেকে যেন ভালো ফসল হয়। মিনতি যখন এসব বলছিল, তখন সে পথ দিয়ে রাজা যাচ্ছিল। কি গো বুড়িমা, আমি এসব কি অবাক করা কাণ্ড দেখছি। সিদ্ধ ছিমের বীজ থেকে আবার কখনো ফসল হয় নাকি? এটা কি করে সম্ভব? কেন হবে না রাজা মশাই? যদি সিদ্ধ ডিম থেকে মুরগি বের করা সম্ভব হয়, তাহলে সিদ্ধ ছিমের বীজ থেকে ফসল হওয়াও সম্ভব। মিনতির মুখে এমন কথা শুনে রাজা বুঝে যায় যে এটা তার নাতনির বুদ্ধি। বেশ ভালো, তবে এই নাও কিছু পাট, এগুলো দিয়ে দড়ি বানাও এবং এই দড়ি দিয়ে জাহাজে ভাসতে হবে। আর যদি না পারো তাহলে শাস্তি পেতে হবে। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। আর বৃদ্ধা মিনতিও চলে যায় আর তার নাতনিকে সব কথা খুলে বলে। তুমি মন খারাপ করো না ঠাকুমা, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ো, কাল সকালে এর উত্তর পেয়ে যাবে। এরপর পরের দিন সকালে এই কাঠের টুকরাটা তুমি রাজামশাইকে দিয়ে বলবে তিনি যেন এটা দিয়ে একটা চরকা বানায়, আর সেই চরকা দিয়ে যেন কাপড় বোনা যায়। তাহলে তিনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নিব ঠাকুমা। মিতার কথা মতো মিনতি কাঠের টুকরাটা নিয়ে রাজাকে দেয় আর সব কথা তাকে বলে। সব শুনে রাজা বলে, সত্যি বুড়িমা, আপনার নাতনি একটা বুদ্ধিমতী কন্যা। তবে আমিও হার মানছি না। এই নিন, এই পেয়ালাটা নিন, আর আপনার নাতনিকে বলবেন সাগরের যেন সব পানি এটাতে নিয়ে আসে। যতক্ষণ না সাগরে সব পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। আর যদি এটা আপনার নাতনি করতে না পারে, তাহলে আপনি আর পরের দিনটা দেখতে পারবেন না। এই আমি বলে দিলাম। এরপর মিনতি মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। দিদি ভাই, এবার রাজা মশাই তোকে অনেক কঠিন কাজ দিয়েছে রে। তুই মনে হয় এবার পারবি না দিদি ভাই। এই বলে মিনতি রাজার বলা সব কথা খুলে বলে। সব শুনে মিতা হাসতে হাসতে বলে, ও আচ্ছা, এই ব্যাপারটা হলে তুমি তবে চিন্তা করো না, আমাদের কোনো শাস্তি হবে না ঠাকুমা। আরে বাহ, এই পেয়ালাটা তো ভারী সুন্দর। আমি বিকেলে এই সমস্যার সমাধান নিয়ে নিজেই রাজা মশাইয়ের কাছে যাব। এই বলে মিতা বিকেলে রাজপ্রাসাদে যায়। মিতাকে প্রথম দেখাতে রাজার অনেক ভালো লাগে। এ কি মিতা, তুমি কি হার মানতে এসেছো? মোটেও না রাজা মশাই, আমি আপনার কাছে জানতে এসেছি আপনি কি সমস্ত ঝর্ণা আর নদীর পানি সাগরে আসা বন্ধ করতে পারবেন। যদি পারেন তাহলে আমিও ওই পেয়ালাতে সমুদ্রের সমস্ত পানি নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছেন? মিতার এমন কথা শুনে রাজা বুঝে যায় যে সত্যি মিতা, তুমি অনেক বুদ্ধিমতী। তবে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন জানার আছে। বলো তো, মানুষ সবচেয়ে দ্রুত কোন জিনিসটি শুনতে পারে? রাজা মশাই, ঝড়ের শব্দ মানুষ সবচেয়ে দ্রুত শুনতে পারে। সত্যি মিতা, তোমার অনেক বুদ্ধি। তুমি আমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমার প্রতি অনেক খুশি।
আমি তোমার ঠাকুমাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব আর তোমাকেও আমার রানী বানাতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? এই কথা শুনে মিতা বেশ কিছুক্ষণ ভাবতে থাকে আর হঠাৎ করে বলে ওঠে, রাজামশাই, আপনাকে বিয়ে করলে আমিও খুশি হব, তবে আমার একটা শর্ত আছে। বিয়ের পর কোনো কারণে যদি আপনি আমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেন, তবে আমি আমার সাথে করে এই প্রাসাদের আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে যাব। তখন কিন্তু আপনি আমাকে কোনো বাধা দিতে পারবেন না বললাম। মিতার সব শর্তে রাজা রাজি হয়ে যায় আর অনেক ধুমধাম করে রাজার সাথে মিতার বিয়ে হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে রাজা কেমন জানি হয়ে যায়। একদিন রাজা রানীকে রেগে গিয়ে প্রাসাদ থেকে চলে যেতে বলে। তখন রানী চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে রাজাকে খাইয়ে দেয়। আর বেশ কিছুক্ষণ পরে রাজা ঘুম থেকে উঠে দেখে সে একটা ভাঙাচোরা কুঠিরে শুয়ে আছে। আর তার পাশে মিতাকে দেখে সে আরো রেগে যায়। এ কি মিতা, তুমি এখানে কেন? আর আমি ভাই ভাঙাচোরা কুঠিরে কেন? আমি তো তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। দয়া করে আপনি রেগে যাবেন না। আপনার কি মনে আছে সেদিনের কথা? আমি যে বলেছিলাম আপনি যদি আমাকে চলে যেতে বলেন তাহলে আমি আমার পছন্দের জিনিসটা সাথে করে আনবো। আর আপনি হলেন আমার সেই পছন্দের জিনিস। আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই আমার সাথে করে আপনাকে নিয়ে এসেছি। মিতার এমন কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারে। এরপর রাজা মিতাকে নিয়ে আবারও প্রাসাদে ফিরে যায় আর সেখানে অনেক সুখেই দিন কাটাতে থাকে।